ভোরের দিকে হঠাৎ একটা শোরগোলে ঘুমটা ভেঙে গেল। কিছু বোঝার আগেই খবর এলো আবার এক রহস্যজনক মৃত্যু। তবে এবার চেনা একজনের নামটা জানার পর পরিবেশ ক্রমাগত ভয়ার্ত হয়ে উঠল। মনে মনে বলে উঠলাম, না, আর দেরি করে যাবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গপ্পো ল্যাটস প্রাইভেট লিমিটেড। এখানে শুধু গল্প শোনা নয়, গল্প অনুভব করা যায়। আসুন জেনে নিই কীভাবে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা অভিক জড়িয়ে পড়ে এক রহস্যময় মৃত্যুর তদন্তে, যা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। আমাদের আজকের নিবেদন অভিষেকদের কলমে একটি দুর্দান্ত থ্রিলার গল্প, বৎসনাভের বিষ। কথক ও অভিকের ভূমিকায় উপল মিত্র, অর্ক এবং মেজ জ্যাঠা অভিষেক দে, রিঙ্কু অন্বেষা নাগ, অভিকের মা এবং রিঙ্কুর শাশুড়ি শর্মিষ্ঠা চক্রবর্তী, শ্রীতমা ও অন্যান্য নারী চরিত্রে ত্রিশাগ্নি সরকার, অভিকের বাবা প্রদীপ চক্রবর্তী, অপরিচিত ব্যক্তি সমায়ন ভট্টাচার্য, সূত্রধর এবং অন্যান্য পুরুষ চরিত্রে আমি সুদীপ চক্রবর্তী। ফেরা যাক বাগবাজারের সেই সকালে, যেখানে অভিকের ঘুমটা ভেঙেছিল এক অদ্ভুত শোরগোলে। আমি অভিক, নর্থ কলকাতার বাগবাজারের বাসিন্দা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, আর এই পরীক্ষার জন্যই বাড়িতে এখন একটু কড়া শাসনে আছি। পড়াশোনা ব্যতীত অন্য কিছুতে বাড়ির বাধা আছে, কিন্তু পরীক্ষা হয়ে গেলেই আবার হাত পা ছাড়া, আগের মতন সাবলীল, আর আবার অর্কদার সান্নিধ্য পাওয়া। অর্কদা মানে আমার পিসির ছেলে, শ্রীমান অর্ক মজুমদার। বয়স ওই 30 ছুঁই ছুঁই। লোকে ওকে একটু পাগলাটে গোছের বললেও আমি অর্কদার গুণমুগ্ধ একজন। হেদুয়ার কাছেই এক উচ্চ বিত্তশালী বাড়ির একমাত্র ওয়ারিশ, তাই পেট চালানোর কোনো তাগিদ তার মধ্যে বিন্দু মাত্র নেই। আর এখন তো ওকে এর জন্য চাপ দেওয়ারও কেউ বেঁচে নেই। আজ থেকে বছর সাতেক আগে একটা কার অ্যাক্সিডেন্টে পিসি এবং পিসে মশাই দুজনেই মারা গিয়েছেন। ঠিক তখন থেকেই অর্কদা সমাজের মূল স্রোত থেকে একটু একটু করে সরে আসে। কিন্তু তার যা সম্ভাবনা ছিল, তা ছিল আমাদের জ্ঞাতির মধ্যে সর্বোচ্চ। আমরা ওকে এনসাইক্লোপিডিয়া বলে সম্বোধন করতাম। আমার জ্ঞানও তো এমন কিছুই নেই যা সম্বন্ধে ও জ্ঞান ধরতো না। বাবা বলতেন, জানিস, এমন সম্ভাবনাময় ছেলে আমাদের বংশে আর কখনো আসেনি, কিন্তু ওই একটা অ্যাক্সিডেন্টই সব কিছু শেষ করে দিল। কিন্তু মায়ের ধমকানি খেতে খেতে এখন আর কিছুই বলার সাহস পান না। মায়ের মতে, ওসব দুঃখ টুক্ষ কিছু নয়। বাপের অগাধ সম্পত্তি পেয়ে বিলেল্লাপনা ধরেছে। অত নেশা ভাঙ করলে কি কারুর মাথার ঠিক থাকে শুনি? শোনো, নিজের ছেলেকে ওর সাথে মিশতে দিয়ে আর রসাতলে পাঠিও না। এমনিতেই তো পড়াশুনো মাথায় উঠেছে। আমিও মায়ের ভয়ে সারাদিন বই নিয়েই পড়ে থাকতাম। আর এর সাথে ছিল ভালো পরীক্ষা দিলে আমাকে বাবার পুরনো মোবাইল ফোনটা দেওয়ার প্রলোভন। কিন্তু আজ মাথায় কেমন যেন রহস্যের পোকা দানা বেঁধেছিল। সকালের ঘটনাটা মাথা থেকে কিছুতেই বেরোচ্ছিল না। আশেপাশের কানাঘুষো আরও মাথায় চাগিয়ে বসছিল। ফলস্বরূপ ক্রমেই অস্থির হয়ে উঠেছিলাম। বিকেলে বাড়িতে এই কথা সে কথার মাঝেই মা বাবাকে মৃদুস্বরে বলে উঠলেন, শোনো, ছেলের সামনে পরীক্ষা, ওর সামনে ওই সব নিয়ে বেশি আলোচনা করা যাবে না। আর দুদিন পরে তো রটন্তি কালী পুজো। ভাবছি এবার না হয় মায়ের কাছে গিয়ে আমরাও পুজো দিয়ে আসি। যা দিনকাল পড়েছে। মায়ের কথা শেষ হতে না হতেই বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছ। এই দুঃস্বপ্নের কালো ছায়া কাটাতে আমাদের একবার ভালো করে মায়ের প্রার্থনা করা উচিত। তুমি এক কাজ করো, ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে উপাচারগুলো ঠিক করে জেনে নাও। ঠিক হলো 2 দিন পরে আগামী শনিবার আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাব পুজো দিতে। পরের দিন বাবা রোজের মতন অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। আর একটু বেলা হতেই মা আমাকে বাড়ির পরিচারিকা মাসির জিম্মায় রেখে গেলেন ঠাকুর মশাইয়ের বাড়ি। সাথে সাথেই মাথার পোকাটা নেচে উঠল। মনে মনে ঠিক করলাম, এই সুযোগ হাতছাড়া করা একদম ঠিক হবে না। অর্কদার সাথে একবার অন্তত কালকের ঘটনা নিয়ে কথা বলা দরকার, না হলে পোকাটা একেবারেই শান্ত হচ্ছে না। সুযোগ বুঝে মাসিকে চেঁচিয়ে বললাম, মাসি, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও এক্ষুনি। আদুরে গলায় মাসি জিজ্ঞেস করলেন, এখন আবার কি খাবে বাবু? একটু পরে মা এসেই তো ভাত খেতে দেবে।
আমি সাথে সাথেই বললাম, মা যখন আসবে দেখা যাবে, এখন ম্যাগি করে দাও। কাল রাতেই বাজারের ফর্দ দেখেছিলাম তাতে ম্যাগির উল্লেখ রয়েছে। অর্থাৎ বাড়িতে ম্যাগি না থাকার সম্ভাবনা খুব বেশি। আমার প্ল্যানটা যে খেটে গিয়েছে তা বুঝলাম মাসির উত্তরে। এক প্রকার জোর করেই মাসিকে পাশের দোকানে পাঠালাম, আর ছুটে গিয়ে বাড়ির ল্যান্ডলাইন থেকে ডায়াল করলাম অর্কদার মোবাইল নম্বর। ফোন ধরেই অর্কদা আমি কিছু বলার আগে বলে উঠল, হ্যালো ওয়াটসন, খবরটা পেয়েছি। আমি বিভ্রান্তি ভরা গলায় জিজ্ঞেস করলাম, কি খবরের কথা বলছো? অর্কদা নির্বিকারভাবে উত্তর দিল। শ্রীতমার মৃত্যু, এই খবরটাই তো দিতিস। আমি আরও বিভ্রান্তি আর কৌতূহল মেশানো গলায় জিজ্ঞেস করলাম, তুমি কি করে বুঝলে আমি যে এই কথাটাই বলবো? জ্যোতিষচর্চা শুরু করলে নাকি? এর প্রত্যুত্তরে অর্কদা যে কথাটা বলল তাকে এক প্রকার ব্যঙ্গ করাই বলা চলে। অর্কদা বলল, এর জন্য জ্যোতিষশাস্ত্র জানতে হয় রে বাটু। মাইন্ড রিডিং বলেও তো একটা বিষয় আছে। মামা এই সময় অফিসে, আর মামির খুব একটা স্নেহভাজন আমি নই। অতএব এই সময় ফোনটা তুই ছাড়া আর কে করবে? আর সামনে তো তোর ফাইনাল এক্সাম, এর মাঝে লুকিয়ে তোর ফোন মানেই তো ব্যাপারটা খুব সিরিয়াস। আর এখন তোর কাছে সবচেয়ে সিরিয়াস কোন ব্যাপারটা সেটাই যদি না বুঝি, তবে তো শ্রীমান অর্ক মজুমদারের আর গোয়েন্দা হওয়া হলো না। শোন, আগে ভালো করে পরীক্ষা দে, এইসব নিয়ে বেশি ভাবিস না। তোর ঘটের যা ছিঁড়ি, ওতে এত কিছু একসাথে ধরবে না। আমি দেখছি কি করে যায়। তুই এখন পড়ায় মন দে, পরীক্ষার পর যোগাযোগ করবি। রাখলাম রে। এই বলেই ফোনটা কেটে দিল। এই সূত্রেই বলে রাখি, অর্কদার বিচক্ষণতার লেভেল আমাদের মধ্যে সর্বোত্তম। গোয়েন্দা গল্প সবই প্রায় গুলে খাওয়া। মানুষকে খুব জলদি পর্যবেক্ষণ করার ক্ষমতা কম বয়স থেকেই রপ্ত করেছিল। কখনো কখনো তা এমন পর্যায়ে পৌঁছতো যে লোকের বিরক্তির কারণ হয়ে উঠত। আর এই বিরক্তিরই চরম বহিঃপ্রকাশ আজ থেকে প্রায় বছর 5 আগে শ্রীতমাদির সঙ্গে অর্কদার ব্রেকআপ। তখন বয়স কম থাকায় খুব ভালো করে বুঝিনি আসলে ঠিক কী ঘটেছিল। তবে শ্রীতমাদিকে কোনো এক বিষয়ে অর্কদা খুব সন্দেহ করত, তাই নিয়েই গণ্ডগোল আর ব্রেকআপ। আজ আমার পরীক্ষা শেষ হলো, সব কিছু ঠিকঠাকই গিয়েছে। তবে আজ বাড়ি ফেরার তাড়া অন্য দিনের তুলনায় একটু বেশিই ছিল। কারণটা আশা করি আপনাদের কাছে স্পষ্ট। অতএব যাহা ভাবনা তাহাই কর্ম। বাড়ি ফিরেই দৌড় দিলাম পাড়ার টেলিফোন বুথে। এবারও অর্কদা আমাকে অবাক করে দিয়ে ফোন ধরেই বলল, আশা করি পরীক্ষা ভালো হয়েছে, কাল বিকেলে চলে আয়। কিন্তু এবার আর আমি অর্কদাকে কোনো অবাঞ্ছিত প্রশ্ন না করে ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। বাড়ি ফিরতে ফিরতে ভাবলাম, এবারও ঠিক কিভাবে অর্কদা বুঝে গেল? নিজেকে বারবার প্রশ্ন করায় এর উত্তর আমি পেয়ে গেলাম। ইস, খুব সহজ। অর্কদাকে এই বুথ থেকে এর আগেও বেশ কয়েকবার ফোন করেছি, আর আজ আমার পরীক্ষা শেষ, তাই খুব স্বাভাবিক আমি ছাড়া আর কে করবে। যাই হোক, অর্কদা যে আমাকে নিয়ে এতটা কনসিয়াস তা বোঝায় মনটা খুব উৎফুল্ল হয়ে উঠল। পরের দিন খেলতে যাওয়ার নাম করে দুপুর 3টে নাগাদ সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। মিনিট 15 লাগলো পৌঁছে দেখি বাড়ির একতলায় একটা নতুন আয়ুর্বেদিক ক্লিনিক খুলেছে, আর ঠিক তার পাশেই আয়ুর্যোগী নামে তাদের একটা মেডিসিন শপ। এরই মধ্যে আমায় দেখে দোতলা থেকে অর্কদা ডাক দিল, কিরে, সাইকেলটা সিঁড়ির পাশে রেখে উপরে চলে আয়। উপরে পৌঁছে দেখলাম অর্কদার শরীরটা বেশ ভেঙেছে। আগের সেই জৌলুসটা আর নেই। সাজানো হাসিমাখা মুখে ভাঙা গলায় বলল, ভেতরে আয়। আমি জিজ্ঞেস করলাম, কি গো, খুব শরীর খারাপ নাকি? অর্কদা উত্তর দিল, না, ওই একটু ঠান্ডা লেগেছে রে। আমি যদ্দূর অর্কদাকে চিনি তাতে জ্বর জ্বালা অর্কদাকে খুব একটা কাবু করতে পারে না। তাই সাহস করেই জিজ্ঞেস করলাম, মন খারাপ অর্কদা? তোমার এরকম বেহাল দশা তো আগে কখনো দেখিনি, এমনকি পিসিমশাই মারা যাওয়ার সময়ও না। অর্কদা একথার কোনো উত্তর দিল না, শুধু বলল, ডেপমি করিস না, কি খাবি বল। আমি আর এই বিষয় নিয়ে কথা না বাড়িয়ে বললাম, আচ্ছা, নিচের এই ক্লিনিকটা কবে খুললো? 12 ডিসেম্বর। তবে হ্যান্ড ওভার অক্টোবর মাসেই হয়ে গিয়েছিল। জায়গাটা বিক্রি করে দিলে? লিজে দিয়েছে। এত বড় বাড়ির মেনটেনেন্সে একটা খরচ আছে তো। তাছাড়া আর একা একা ভালো লাগে না রে। মাঝে মধ্যে নিচে যাই, ওদের সাথে গল্প গুজব করি, সময়টা কেটে যায়।
এই কথাগুলো বলতে বলতে অর্কদার গলা ধরে আসছিল। বুঝতে পারলাম ওর রোগটা যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। আমি বিষয়টাকে খানিক হালকা করার জন্যই বললাম, চলো একটু ঘুরে আসি। আর কি খাওয়াবে বলছিলে? অর্কদা বলল, চল, সেটাই বেটার হবে। বাইরে গিয়ে বরং কিছু খেয়ে আসি। অর্কদার সম্মতি সহকারে আমাকে বসতে বলে পাশের ঘরে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। এদিকে আমার মনের ভেতরে ছটফটানি ক্রমশ বেড়েই চলেছে, কিছুতেই স্থির থাকতে পারছি না। তাই এদিক সেদিক ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতেই বাঁদিকে ব্যালকনির দিকে যেতেই কেমন একটা সোদা সোদা গন্ধ নাকে এলো। বিষয়টা স্পষ্ট করতে একটু এগিয়ে যেতেই গন্ধটা আরো প্রখরভাবে নাকে আসতে থাকলো। বুঝলাম বাঁদিকের ব্যালকনির সামনের ঘর থেকেই এই গন্ধটা আসছে। গন্ধটা অনেকটা পুরনো গাছগাছালি নষ্ট হওয়ার মতন গন্ধ। ঘরের সামনেটা ভেজা এবং স্যাঁতস্যাঁতে, কিন্তু ঘরের দরজায় তালা ঝুলানো থাকায় ঘরের ভেতর কি আছে তা জানতে পারলাম না। কৌতূহলবশত ঘরের জানলা ফাঁক করে দেখার চেষ্টা করছিলাম কি আছে, কিন্তু ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। এরই মধ্যে অর্কদার ডাকে হুঁশ ফেরে। কিরে, কোথায়? আমি রেডি। ওই ঘরে কি আছে এই কথা অর্কদাকে জিজ্ঞেস করায় অর্কদা বলে, ওই নিচে যে আয়ুর্বেদিক ক্লিনিকটা আছে না, ওদের কিছু র মেটেরিয়াল স্টোর করা আছে। র মেটেরিয়াল মানে পুরনো গাছগাছালি, শিকড় বাকড় এসব কিছু কি? হ্যাঁ, সেরকমই কিছু। আয়ুর্বেদিক জিনিস যখন, তখন ভেষজ উপাদানই তো থাকবে। সেটাই তো স্বাভাবিক না রে? তো বাদ দে ওসব কথা। কি খাবি বল? মানে চাইনিজ, ইন্ডিয়ান নাকি স্ন্যাক্স জাতীয় কিছু খাবি? স্ন্যাক্স জাতীয় কিছু খাওয়াটাই বেটার। খানিকক্ষণ আগেই তো ভাত খেয়ে এসেছি। খেতে খেতেই অর্কদাকে জিজ্ঞেস করলাম, তুমি অ্যাকচুয়ালি কেমন আছো অর্কদা? বেশ রুগ্ন দেখাচ্ছে তোমায়। দাড়িটা কাটছো না কেন? কেমন একটা উস্কো খুস্কো দেখাচ্ছে। অর্কদা বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছিস। আমি ঠিক নেই। একটা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি রে। আমি জিজ্ঞেস করলাম, তা তুমি কিছু করবে না? শুধু অস্থির হয়ে বসে থাকবে? তোমার মধ্যে তো সেই রকম কোনো তাগিদই দেখতে পাচ্ছি না। কেমন যেন একটা নির্বাক হয়ে আছো। অর্কদা উত্তর দিল, বাকি কথা বাড়ি গিয়ে হবে। সব জায়গায় সব কথা চলে না। নেই, এখন খেয়ে দিয়ে এখান থেকে ওঠ। বাড়ি ফিরতেই অর্কদা জিজ্ঞেস করলো, তুই কি জানিস রে তোমার মৃত্যুর ব্যাপারে? আমার তো খুবই রহস্যজনক মনে হচ্ছে। নিউজ পেপার পড়ে বুঝলাম লাস্ট 2 মাস ধরে টানা 4টে একই রকমেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অথচ পুলিশ বলছে ব্যাপারগুলো শুধুমাত্র কোইন্সিডেন্ট। কিন্তু অর্কদা আমায় বলো, 4জন প্রায় সুস্থ মানুষ, বা আরো ভালো করে বললে 4জন সুস্থ মহিলা কিভাবে একই রকম ভাবে মারা যেতে পারে? আর শ্রীতমাদির বা কতই বয়স যে কার্ডিয়াক অ্যারেস্ট করবে? প্যাটার্নটা তুই হয়তো ঠিকই ধরেছিস, কিন্তু মৃত্যুগুলো যে অস্বাভাবিক তা তুই কি করে বলবি? ফরেন্সিক তো কিছুই ট্রেস পায়নি। তাদের কথা মতো মৃত ব্যক্তিরা হয়তো কোনো কারণে খুব টেনশনে ছিল, তাই হঠাৎ ব্লাড প্রেশার অ্যাকুট স্পাইক করে। এরপর অর্কদা একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে বলল, তাহলে তাহলে রহস্যটা কি দাঁড়ালো? এক, ওই 4জন হঠাৎ এমন কি দেখলো যে হঠাৎ তাদের ব্লাড প্রেশার অ্যাকুইট স্পাইক করলো। 2, এমন কি জিনিস তাদের সাথে ক্রমাগত হচ্ছিল যে এই পরিণতি? এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। 2 নম্বর পয়েন্টটা কাটা। যদি টেনশনের ব্যাপারটা কন্টিনিউয়াস হতো, তাহলে এই 4জনের মধ্যে কারোর না কারোর বাড়ির লোক বা বন্ধু বান্ধব কেউ না কেউ ব্যাপারটা ঠিকই জানতো, আর তাদের মধ্যে কেউ নিশ্চয়ই পুলিশকে বলতো। তার মানে যা হয়েছে হঠাৎই হয়েছে, প্রবল ভাবে হয়েছে। এরপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে আমাকে বলে, আজ অনেক দেরি হয়ে গেছে, তোকে বাড়ি ফিরতে হবে, না হলে আবার তোর বাড়িতে খোঁজ পড়ে যাবে। তুই পরশুর মধ্যে সে তোমার খোঁজ এনে দে। ও কি করতো না করতো, খুঁটিনাটি সব কিছু, কার সাথে মিশতো, কোথায় যেত, যতটা জানতে পারিস তার সবটা জেনে আমাকে জানা। আমি ওদিকে যাব না। এই কাজটা তোকেই করতে হবে। পারবি তো? আলবাদ পারবো। গুড, এটাই আশা করেছিলাম। বাকি 3জনের ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। আয়।
বলেই আমাকে জড়িয়ে ধরল। বাড়ি ফেরার সময় পকেটে 200 টাকা গুঁজে দিয়ে বলল, এটা রেখে দে, অনেক জায়গায় যেতে হবে তোকে, আমাকে ফোন করে সবকিছু জানাতে হবে। শোন, যা করবি সাবধানে করবি, দেখিস কাক প্রকৃতিও যেন টেন না পায়। শ্রীতমাদি আমাদের পাড়ার একেবারে শেষ প্রান্তে থাকতো। আমার বাবার বন্ধু সমীরণ কাকুর একমাত্র মেয়ে। পড়াশোনায় মাঝারি মানের হলেও নৃত্য পরিবেশনে বেশ পারদর্শী ছিল। খুব কম বয়স থেকেই স্টেজ শো করত। ইচ্ছে ছিল খুব বড় মাপের নৃত্যশিল্পী হবে, অভিনেত্রী হবে। দেখতে খুব সুন্দরী হওয়ায় সেই ইচ্ছের পাল অনেক দূরে গিয়েছিল। কয়েকটা সিরিয়ালে চাইল্ড আর্টিস্ট হিসেবেও কাজ করেছে। কিন্তু বয়স যত বাড়তে থাকে এ কাজে বাড়ির সম্মতি ততই নিম্নগামী হতে থাকে। এ নিয়ে একবার বাড়ি ছেড়েও চলে গেছিল। পরে অনেক ঝক্কি সামলে বাড়ি ফিরে আসে। সে সময়ই অর্কদার সাথে রিলেশন। শুনেছিলাম অর্কদাই ওকে বাড়ি দিয়ে গেছিল। আমার বাড়ির এই রিলেশনে সম্মতি ছিল না। আমার মা তো এক প্রকার অপছন্দই করতো শ্রীতমাদিকে। অর্কদাকে অনেকবার বারণ করেছিল ওর সাথে মিশতে, কিন্তু অর্কদাকে কেউ আটকাতে পারেনি। আমাকে দিয়ে চিঠি চালাচালি করত। আর এসব কারণেই আমি অর্কদার প্রিয় ওয়াটসন। পরের দিন সকালে পাড়ার পার্কে মর্নিং ওয়াকে যাব বলে বেরিয়ে পড়লাম। পার্কের দিকে যেতে গেলে শ্রীতমাদির বাড়ির দিক দিয়েই যেতে হয়। অনেকক্ষণ ওদের বাড়ির আশেপাশে ঘুরপাক করলাম, কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। বাধ্য হয়েই বাড়ি ফিরে আসতে যাব এমন সময় রাস্তায় শঙ্কুর মায়ের সঙ্গে দেখা। শঙ্কু আমার ছোটবেলার বন্ধু, একই স্কুলে একই ক্লাসে পড়ি। ওদের 3টে বাড়ি পরেই শ্রীতমাদির বাড়ি। ওর দিদি রিঙ্কু আর শ্রীতমাদি একসময় খুব ভালো বন্ধু ছিল। রিঙ্কুদির বছর 3 আগে বিয়ে হয়ে গেছে, এখনও শিয়ালদার কাছে থাকে। কাকিমা আমাকে কোথায় এসেছি জিজ্ঞেস করায় বললাম, এই তো পার্কে দৌড়তে এসেছিলাম কাকিমা। শঙ্কুকে বলো দুপুরে গল্প করতে আসবো। কথা মতো দুপুরে শঙ্কুদের বাড়ি পৌঁছেই সুযোগ বুঝে শঙ্কুকে এ কথা সে কথায় জিজ্ঞেস করলাম শ্রীতমাদির কথা। ও যা বলল তাতে খানিক বিষম বোধ করলাম। শুনলাম শ্রীতমাদি নাকি একবার অন্তঃসত্ত্বা হয়ে গেছিল। এই নিয়ে ওদের বাড়িতে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো, কিন্তু বাড়ির কেউ বেশি কিছু বলতে পারতো না, কারণ শ্রীতমাদির টাকাতেই সংসার চলতো। এমনকি সমীরণ কাকুর চিকিৎসার টাকাও আসতো শ্রীতমাদির পকেট থেকে। আমরা জানতাম বছর 6 আগে থেকেই সমীরণ কাকু শয্যাশায়ী। সেরিব্রাল অ্যাটাকে ডান দিকটা পড়ে গিয়েছে। আমি শঙ্কুকে জিজ্ঞেস করলাম, শ্রীতমাদি কোথায় কাজ করতো কিছু জানিস? উত্তরে ও জ্যাঠাইমাগিরি করে বলল, ধুস, কাজ করতো না ছাই, মা বলে নোংরামো করে বেড়াতো। এর বেশি ও আর কিছু বলতে পারলো না। এরই মধ্যে কাকিমা এসে আমাকে ছুটিতে ওর দিদির বাড়ি যাওয়ার প্রস্তাব দেয়। ব্যাপারটা আমার কাছে পড়ে পাওয়া 14 আনার মতন মনে হলো। কাকিমাকে আমার বাড়িতে রাজি করানোর জন্য বললাম। বাড়ি ফেরার সময় কাকিমা আমার সাথে এলেন মাকে বলতে। মাও এক কথায় রাজি হয়ে গেলেন। পরের দিন কাকু অফিস যাওয়ার পথে আমাদের ছেড়ে দিয়ে এলেন রিঙ্কুদির বাড়ি। রিঙ্কুদির শ্বশুরবাড়ির খুব যত্নার্থীর মাঝেও আমি খুব বিচলিত ছিলাম নতুন ইনফরমেশনের আশায়। কথায় কথায় সুযোগ খুঁজছিলাম। একবার ইচ্ছে করেই বলে উঠলাম, আমাদের ওখানে এখন যা অবস্থা বাড়ি থেকে বেরোনো দেয়। তাতে খুব একটা কাজ হলো না, সবাই নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকলো। শেষের সুযোগটা এলো দুপুরে খাওয়া দাওয়ার ঠিক পরেই। কোনো এক কারণে রিঙ্কুদির শাশুড়ি মায়ের সাথে রিঙ্কুদির ঝগড়া বেঁধে যায়। এ কথায় সে কথায় রিঙ্কুদির শাশুড়িমা বলে ওঠেন, তোমাকে পালার খবর আর কইও না, যত সব নোংরামি খুন খারাপি এইসব তো লাইগাই আছে। নিজের জন্মস্থান সম্বন্ধে এই ধরনের কথা শুনে রিঙ্কুদিও তেলে বেগুনে জ্বলে উঠল। অতঃপর আমি আর শঙ্কু মিলে রিঙ্কুদিকে থামাতে লাগলাম। এই অবস্থায় রিঙ্কুদি যা বলে উঠল তা কোনো বোমার থেকে কম নয়। রিঙ্কুদি বলল, আর বলিস না ভাই, এই মেয়েটা আমার জীবনটা ছাড়খাড় করে দিল। কথায় কথায় ওর জন্য আমায় খোটা শুনতে হয়। আমি সুযোগ বুঝে খুব সমবেদনা সহকারে জিজ্ঞেস করলাম, কেন দিদি? রিঙ্কুদি কাঁদতে কাঁদতে অতিশয়ভাবে বলে উঠল, এসেছিল এখানে যেদিন মারা গেল তার 2 দিন আগে। আমি তো ওকে দেখে অবাক, খুব জোরাজুরি করলো, তাই বাধ্য হয়ে ঘরে ঢুকতে দিলাম। আর এই ঘরে আসাটাই যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা কখনো ভাবিনি। বলে 3 মাস আগে উনি কেউ বাচ্চা নষ্ট করেছে। আমি কতবার বলেছি এই কথা এখানে বলিস না, কিন্তু কে কার কথা শোনে? মরণ হাও হাও করে কাঁদতেই থাকে আর বলতেই থাকে, কিছুতেই থামাতে পারছিলাম না। বলে ওকেও নাকি মরতে হবে, ওর নাকি নিস্তার নেই।
তারপর জানলার দিকে তাকিয়ে হঠাৎ আটকে উঠলো, বলে কি আমায় ফলো করছে। এই বলতে বলতেই হুড়মুড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি কতবার জিজ্ঞাসা করলাম কে কে ফলো করছে, কিন্তু কোনো উত্তর দিল না, বেরিয়ে গেল। তারপর তো তোরা দেখলি সবাই আমায় কি কি সহ্য করতে হয়। ভাই, এসব কথা কিন্তু বাড়িতে কিছু জানাস না। আমি জিজ্ঞেস করলাম, পুলিশকে এই বিষয়ে কিছু বলনি? রিঙ্কুদি এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, তোর কি মাথা খারাপ ভাই? একেই তো দেখছিস এই হাল, তারপর পুলিশকে সব বললে আমার কি আর রক্ষে থাকতো রে? ফোনে অর্কদাকে কি জানানো উচিত বা না উচিত ভাবতে ভাবতেই মাথা ঘুরপাক খাচ্ছিল। ঠিক করলাম সব কিছু অর্কদাকে ফোনে জানানো ঠিক হবে না। বিকেলের দিকে শঙ্কুকে নিয়ে বাইরে বেরোলাম। ওর থেকে টেলিফোন বুথের সন্ধান নিয়ে আমি সন্ধেবেলায় অর্কদাকে ফোন করলাম। অর্কদা আমার কথার সম্মতি জানিয়ে বাড়ির লোকেশনটা জেনে নিয়ে কাল বিকেল 4টের সময় ফোন করতে বলল। সাথে এও জানালো যে কালকেও আসবে। প্ল্যান মাফিক আমি ঠিক বিকেল 4টের সময় অর্কদাকে ফোন করলাম। ও জানালো শঙ্কুর দিদির বাড়ির ঠিক পিছনে লেবুতলা পার্কের দিকে যেতে একটা সরু গলি আছে। প্রয়োজনে কাউকে জিজ্ঞেস করতে যে শশীভূষণ দে স্ট্রিটের দিকে গলিটা কোন দিকে। গলির সামনে আসতেই অর্কদার দেখা পেয়ে গেলাম। দেখলাম আমার কথা রেখেছে, আজ অনেক ফিটফাট, কিন্তু আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিলাম না। কি করে বলি এসব কথা? অর্কদাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। আবার না ও এসব শুনে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। অনেক সাবধানী হয়ে আমতা আমতা করে বলতে থাকলাম, মানে অর্কদা এবারে একটা সজোরে ধমক দিল। ন্যাকামো ছেড়ে সোজা সোজা বল। আগে তুমি কথা দাও যে তুমি এসব শুনে কিচ্ছু মাইন্ড করবে না, এটাকে একটা কেস হিসেবেই গণ্য করবে। অর্কদা উত্তর দিল, আমার মাইন্ডে নেওয়ার থেকে তোমার মৃত্যুর কিনারা হওয়াটা বেশি জরুরি। এবার খানিক স্বস্তি সহকারে আমি সব কথা জানালাম। বলতে বলতে আমার হাত পা শিথিল হয়ে আসছিল। বারবার বলছিলাম, এটা খুন অর্কদা, এটা খুন। কিন্তু অর্কদাকে দেখলাম এখনো বেশ নির্বিকার। চোখে মুখে কোনো আতঙ্ক বা দুঃখের ছাপ নেই, বরং গালের এক কোণে এক চিলতে হাসির ঝলক দেখলাম। মনে মনে ভাবতে লাগলাম, অর্কদা কি সত্যিই এত পেশাদার? কিন্তু কিভাবে? এবার অর্কদা একটা সিগারেট ধরিয়ে আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, থ্যাংক ইউ। অ্যাটলিস্ট এটা নিশ্চিন্ত হওয়া গেল যে সব কটা খুনেরই জিওগ্রাফিক প্রোফাইল সেম, সিগনেচার সেম। আমি অত্যুৎসাহী হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি অনেকটা কাছাকাছি পৌঁছে গেছো অর্কদা? অর্কদা নির্বিকারভাবে উত্তর দিল, এখনো না, তবে গ্রাউন্ড ওয়ার্কটা মিলে গিয়েছে। ভিক্টিমোলজি ইজ মাচ ক্লিয়ারার নাও। কি বুঝলে অর্কদা? জানি সবিক, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? বন্দুক বা ছুরি নয়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ইনফরমেশন অ্যাসিমেট্রি। যখন আমি জানি যে তুই কি জানিস না। কিন্তু অর্কদা, শ্রীতমাদির কি শুধুই হার্ট অ্যাটাক হয়েছিল? যদিও ফরেন্সিক তো তাই বলছে। ফরেন্সিক তো শুধু শরীরটা খোঁজে অভিক, কিন্তু কোনটা হয় মগজে। তুই কি জানিস প্রাচীন আয়ুর্বেদে এমন কিছু ভেষজ আরকের কথা আছে যা রক্তে মিশলে শরীরের স্নায়ুগুলো ঠিক ততক্ষণে উত্তেজিত থাকে যতক্ষণ হার্টটা ফেল না করছে। তারপর তারা ধোয়া হয়ে উবে যায়। ময়না তদন্তের টেবিলে শরীরটা তখন একটা নিখুঁত দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। তার মানে এটা পরিকল্পিত? অবশ্যই। শ্রীতমা একা নয়, এই শহরের মানচিত্রে 4টে বিন্দু জুড়ে দেয়। ওটা একটা পারফেক্ট জ্যামিতিক নকশা, আর সেই নকশার ঠিক কেন্দ্রবিন্দুতে বসে আছে আমাদেরই চেনা এক মাকড়সা। এরপর অর্কদা আমাকে আরও কিছু জানতে পারলে ওভার টেলিফোন জানাতে বলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। শিয়ালদা থেকে ফেরার পর পরপর দুরাত আমার দুচোখের পাতা এক হয়নি। বালিশে মাথা রাখলেই অন্ধকার ঘরের সিলিংয়ে অর্কদার সেই অদ্ভুত হাসিটা ভেসে উঠছিল। ওটা কোনো আনন্দের হাসি ছিল না, ছিল এক তীক্ষ্ণ ক্রূর তৃপ্তির ঝিলিক, যেন কোনো শিকারী বহু প্রতীক্ষার পর তার শিকারের পায়ে চাপ খুঁজে পেয়েছে। অর্কদা কি তবে শ্রীতমাদির মৃত্যুটা কি শুধু একটা গাণিতিক সমীকরণ বা কেস স্টাডি হিসেবে দেখছে? তার কি একটুও খারাপ লাগছে না? এরই মাঝে বাবা তার পূর্বের কথা অনুযায়ী পুরনো মোবাইল ফোনটা আমাকে দিয়ে দিয়েছেন। সেখান থেকে এই দুদিনে আমি অন্তত 10 বার অর্কদাকে ফোন করেছি। ফোন বেজে গিয়েছে, কখনো আবার সুইচ অফ বলেছে। ওর এই নীরবতা যেন আমার অস্থিরতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। তৃতীয় দিন দুপুরে
আমি আর বাড়িতে এক মুহূর্ত টিকতে পারলাম না। মা যখন রান্নাঘরে দুপুরের বাসন মাজা নিয়ে ব্যস্ত, আমি চুপি চুপি সদর দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। পাড়ার মোড়ের রকে বসে তখন অর্কদার সেই বিখ্যাত সিগনেচার আর জিওগ্রাফিক প্রোফাইল কথাগুলো মাথার ভেতর হাতুড়ি পেটাচ্ছিল। হঠাৎ পকেটে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে অর্কদার নামটা দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে কোনো হাই হ্যালো ছাড়াই গম্ভীর গলায় আদেশ এলো, 7টার সময় লাইব্রেরির পাশের নির্জন গলিটায় থাকবি, একা আসবি। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। সন্ধে 7টা। গলির অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসছে। একটা ল্যাম্পপোস্টের মিটমিটে আলোয় দেখলাম অর্কদা দাঁড়িয়ে আছে, পরনে একটা গাঢ় রঙের জ্যাকেট। আমাকে দেখেই ও সোজা পয়েন্টে চলে এলো। সে তোমার বাচ্চা নষ্ট করার খবরটা তুই রিঙ্কুর থেকে পেয়েছিস, কিন্তু জানিস কি সেটা কার ছিল? আমার বুকটা থক করে উঠল। আমতামতা করে বললাম, না অর্কদা, সেটা তো রিঙ্কু দিয়েও জানে না। অর্কদা পকেট থেকে একটা পুরনো ফোল্ড করা কাগজ বের করলো। ল্যাম্পপোস্টের ম্লান আলোয় দেখলাম সেটা একটা হসপিটালের রিপোর্ট। অর্কদা নিচু স্বরে বলতে থাকলো, শ্রীতমা যে সিরিয়ালগুলোতে কাজ করত সেখানে প্রোডাকশনের আড়ালে একটা বড় চক্র কাজ করছিল। সমীরণ কাকুর চিকিৎসার টাকার জন্য ও যাদের সাহায্য নিয়েছিল তারা ওকে শুধু নাচ বা অভিনয়ের কাজে ব্যবহার করেনি। ও যে বলেছিল ওকে কেউ ফলো করছে, সেটার মনের ভুল ছিল না, একটা বড় ট্র্যাপে ফেসে গিয়েছিল। আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। জিজ্ঞেস করলাম, তাহলে কি তুমি খুনিকে চিনে ফেলেছো? অর্কদা এবার আমার দিকে সরাসরি তাকালো। ওর চোখের মনি দুটো অন্ধকারে বিড়ালের মতো জলজল করছে। খুনি একজন নয় রে, এটা একটা সিস্টেম। কিন্তু শ্রীতমার মার্ডারারকে তা আমি নিশ্চিত। ওই যে ভৌগোলিক প্যাটার্নের কথা বলছিলাম, অলমোস্ট একই চত্বরে 3 মাসে 4টে আর্টিস্টের একইভাবে মৃত্যু হতে পারে না। প্রত্যেকের সাইন অফ স্টাইল এক। অর্কদা লম্বা একটা দম নিয়ে সিগারেট ধরালো। ধোঁয়ার আড়ালে ওর মুখটা ঝাপসা হয়ে এলো। এবার আসল গ্রাউন্ড ওয়ার্কটা শুরু হবে। তোকে একটা শেষ কাজ করতে হবে। সে তোমার ঘরে সমীরণ কাকুর শয্যার নিচে একটা ছোট কাঠের বাক্স থাকে। সে তোমার সেখানে ওর ডায়েরি রাখতো। ওটা আমাকে এনে দিতে পারবি? আমি শিউরে উঠলাম। ওই ঘরে ঢোকা মানে তো সাক্ষাৎ জমের মুখে পা দেওয়া। কিন্তু অর্কদার চোখের দিকে তাকিয়ে আমি না বলতে পারলাম না। আমার ভেতরকার ওয়াটসন ততক্ষণ একটা বড় যুদ্ধের জন্য তৈরি হয়ে গিয়েছে। বুঝলাম শ্রীতমাদির রহস্যের জট এবার ছিঁড়তে শুরু করেছে। কিন্তু সেই জটের শেষ প্রান্তে যে সত্যটা দাঁড়িয়ে আছে, সেটা হয়তো আমাদের সবার কল্পনার চেয়ে আরো অনেক বেশি ভয়ঙ্কর। তবুও অর্কদার কথা শুনে বুকের ভিতরটা হিম হয়ে গেল। সমীরণ কাকুর ঘরের খাটের নিচে থেকে ডায়েরি চুরি করা মানে তো সাক্ষাৎ সিংহের ডেরায় ঢোকা, তাও আবার পক্ষাঘাতগ্রস্ত সমীরণ কাকু, যেখানে সারাদিন শয্যাশায়ী। কিন্তু অর্কদার চোখে সেই তীক্ষ্ণ চাহনি আমায় বুঝিয়ে দিচ্ছিল, এই ডায়েরিটাই হতে পারে শ্রীতমাদির খুনিকে চিহ্নিত করার শেষ হাতিয়ার। পরের দিন পরন্ত দুপুরবেলাটাকেই বেছে নিলাম। পাড়া তখন নিঝুম, রোদের তেজ মরে গিয়ে একটা ঝিম ধরা ভাব। শ্রীতমাদিদের বাড়িতে কাকিমা এখন সব একাই সামলান। আমি পা টিপে টিপে ওদের সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। কাকিমা তখন রান্নাঘরে বিকেলে চা করার তোড়জোড় করছেন। বাসনপত্রের ঠুনঠান শব্দ আসছে। এটাই সুযোগ। আমি সমীরণ কাকুর ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। ঘরটা ঘুমোট, ওষুধের কড়া গন্ধে বাতাস ভারী হয়ে আছে। সমীরণ কাকুর জানলার দিকে মুখ করে শুয়ে আছেন। ওর ডান দিকটা অবশ, চোখের দৃষ্টি দেওয়ালের দিকে স্থির। আমি অত্যন্ত সাবধানে ঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসলাম। খাটের নিচটা ঘুটঘুটে অন্ধকার আর ধুলায় ভর্তি। হাতড়ে হাতড়ে একটা কাঠের বাক্সের কোণা অনুভব করলাম। বুকটা তখন কামড়ের হাঁপড়ের মতো ওঠানামা করছে। হঠাৎ সমীরণ কাকু একটু উসখুস করে উঠলেন। ওর গলার ভেতর থেকে একটা অস্ফুট ঘর করে শব্দ বেরোলো। আমি পাথরের মতো স্থির হয়ে খাটের নিচে সেধিয়ে গেলাম। মিনিট 3 পর যখন সব শান্ত হলো, বাক্সটা টেনে বার করলাম। ধুলোমাখা বাক্সের ভেতরে কয়েকটা পুরনো গয়নার বাক্স, আর তার নিচেই সেই কাঙ্ক্ষিত লাল মলাটের ডায়েরি। বগল দাবা করে যেই বেরোতে যাবো, অমনি কাকিমার গলা পেলাম। কে রে? ঘরে কে রে? আমার শিরদাঁড় দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি জানলা দিয়ে কোনো রকমে লাফ দিয়ে পিছনের বাগানের ঝোপে লুকিয়ে পড়লাম। হৃৎপিণ্ড রোডে যেন গলা দিয়ে বেরিয়ে আসবে। ডায়েরিটা জামার ভেতর গুজে সোজা দৌড় দিলাম অর্কদার বলার ডেরায়।
অর্কদা তখন একা বসে একটা মানচিত্রের ওপর পেন্সিল দিয়ে হিজিবিজি কাটছিল। আমার হাতে ডায়েরিটা দেখি ওর চোখ দুটো চকচক করে উঠল। কোনো কথা না বলে ডায়েরিটা ছো মেরে নিল। দ্রুত পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় ও থমকে দাঁড়ালো। ওর চোয়াল শক্ত হয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি আছে ওতে অর্কদা? অর্কদা আমাকে একটা পাতা খুলে দেখালো। শ্রীতমাদির হাতের লেখা, কাঁপা কাঁপা অক্ষরে লেখা শেষ কয়েকটা লাইন। ও আমায় ছাড়বে না। ও আজকেও এসেছিল। বাবা সব দেখেছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না। অর্ক, যদি পারো আমায় বাঁচিও। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নিচের দিকে একটা ফোন নম্বর লেখা ছিল, যেটার পাশে রক্ত দিয়ে একটা গোল দাগ করা। অর্কদার নম্বরটার দিকে তাকিয়ে এক নাগাড়ে হাসতে শুরু করলো। সেই হাসিটা শিয়ালদার সেই হাসির চেয়েও বেশি রহস্যময় আর বীভৎস। ও হঠাৎ আমার কাঁধে হাত রেখে বলল, জানি তুই ভাবছিস আমি কেন হাসছি। আসলে সমীকরণটা এত সহজ ছিল যে আমি ভাবতেই পারিনি। শ্রীতমা যাকে ভয় পেত তাকে আমরা সবাই চিনি। সে আমাদের খুব কাছের লোক। আমি স্তম্ভিত হয়ে গেলাম। কাছের লোক মানে? কে সে? অর্কদা একটা সিগারেট ধরিয়ে এদিক ওদিক তাকালো, অন্ধকারের বুক চিরে বলল, ভিক্টিমোলজি এবার পরিষ্কার। শ্রীতমা যাকে ফলো করতে দেখেছে সে আসলে কোনো বহিরাগত নয়। সে তোদের পাড়ার সেই লোক যে শ্রীতমার কেরিয়ারের সিঁড়ি তৈরি করে দিয়েছিল। অর্কদা এবার ইশারা করলো বাইরে রাস্তার দিকে। দেখলাম অন্ধকারের মধ্যে একটা ছায়া ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে। অর্কদা শান্ত গলায় বলল, তোর সাথে কাল সকালে কথা হবে। আজ রাতটা খুব লম্বা হতে চলেছে। ডায়েরিটা আমার কাছে থাক। সেই রাতে আর বাড়ি ফিরতে মন চাইছিল না। অর্কদার সেই রহস্যময় নির্লিপ্ততা আর ডায়েরির রক্তমাখা গোল দাগ সব মিলিয়ে এক গভীর ষড়যন্ত্রের জাল যেন আমাদের চারপাশটাকে ঘিরে ধরেছে। পরের দিন সকাল 10টা নাগাদ অর্কদার ফোন এলো। এবারও কোনো হাই হ্যালো ছাড়াই আমাকে ইনস্ট্রাকশন দেওয়ার ভঙ্গিতে অর্কদা বলে উঠল, শোন, পুলিশকে আমি এখনই ডাকছি না। আগে ওকে ওর নিজের জালেই জড়াতে হবে। তুই কাল ভোরে শ্মশানঘাটের ঠিক উল্টো দিকের সেই পোড়া গুদামটায় আসবি। আর হ্যাঁ, সাথে একটা টর্চ আর তোর বাবা সেই পুরনো ক্যামেরার ট্রাইপডটা নিয়ে আসিস। পরের দিন ভোর 5টা। কুয়াশার পাতলা চাদরে পাড়াটা তখনও ঢাকা। শ্মশানঘাটের দিকে যেতে যেতেই বুকটা ভয় ঢিপ ঢিপ করছিল। গুদামটার কাছে পৌঁছতেই দেখলাম অর্কদা আগেই এসে হাজির। ওর চোখে ঘুম নেই, কিন্তু চেহারায় একটা অসম্ভব সজাগ ভাব। ও আমার ইশারায় একটা ভাঙা জানলার পাশে গিয়ে দাঁড়াতে বলল। গুদামের ভেতরে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে। ভেতরে দুজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। একটা চীনা কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠলাম। সেটা ছিল আমাদের পাড়ার সেই প্রবীণ ব্যক্তি যাকে সবাই মেজো জ্যাঠা বলে সম্বোধন করে। তিনিই পাড়ার সব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতেন। শ্রীতমাদিকে চাইল্ড আর্টিস্ট হিসেবে তিনিই প্রথম সুযোগ করে দিয়েছিলেন। অন্য কণ্ঠস্বরটা রুক্ষ। সে বলছিল, সব তো মিটে গেছিল, ওই ডায়েরিটা আবার বেরোলো কোথা থেকে? ওটা শীতমার ঘরে ছিল তা তুমি জানতে না? আজ তোমার এই বয়সে বেশি রসের কারণে সব ঝামেলা আবার নতুন করে শুরু হচ্ছে। মেজো জ্যাঠার গলার স্বর অদ্ভুত হিমশীতল শোনালো। ডায়েরিটা কেউ সরিয়েছে। সমীরণ তো প্যারালাইজড, ও তো বলতে পারবে না। কিন্তু ওই ছেলেটা অর্ক, ও বোধহয় কিছুটা টের পেয়েছে। শ্রীতমা মরার আগে ওকে সব বলতে চেয়েছিল। রুক্ষ গলাটা বলল, তাহলে অর্ককেও কি? না, মেজো জ্যাঠা বাধা দিয়ে বললেন, অর্ককে সরালে সন্দেহ বাড়বে। তার চেয়ে বড় ওর উপরে নজর রাখো। আর সমীরণকে কাল রাতে যে ইঞ্জেকশনটা দিয়েছি তাতেও আর বেশি দিন ঝামেলা করবে না। জানলার বাইরে দাঁড়িয়ে আমার হাত পা বরফ হয়ে এলো। শ্রীতমাদির খনি তবে আমাদের অতি পরিচিত এই মেজো জ্যাঠা, আর সমীরণ কাকুকে উনি ধীরে ধীরে মারার চেষ্টা করছেন। অর্কদা আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর মুখে সেই হাসিটা আবার ফিরে এসছে। ও পকেট থেকে একটা ছোট্ট রেকর্ডার বার করে আমায় দেখালো। এতক্ষণে ওদের সব কথা ও রেকর্ড করে নিয়েছে। অর্কদা নিচু স্বরে বলল, জিওগ্রাফিক প্রোফাইলটা মিলিয়ে দেখ।
সে তোমার আগে যে মেয়েগুলো মারা গিয়েছিল তারা ওই মেজো জ্যাঠার থিয়েটার গ্রুপে ছিল। শিকারী যখন তার সীমানা চিনে নেয় তখন সে বারবার সেখানেই ফিরে আসে। এটাই ওর সিগনেচার। ও ভাবে ও ধরা ছোঁয়ার বাইরে, কারণ ও সমাজের চোখে একজন রক্ষক। হঠাৎ গুদামের ভেতর একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। মেজো জ্যাঠা আর ওই লোকটা চমকে জানলার দিকে তাকালো। অর্কদা দ্রুত আমাকে ওখান থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিল। আমরা যখন বড় রাস্তায় এসে পৌঁছলাম তখন ভোরের রোদ সবে ফুটে উঠেছে। অর্কদা রেকর্ডারটা পকেটে পুরে বলল, এটাই শেষ গ্রাউন্ড ওয়ার্ক ছিল। আজ বিকেলের মধ্যেই পুলিশ মেজো জ্যাঠার ডেরায় হানা দেবে, কিন্তু তার আগে সমীরণ কাকুকে বাঁচাতে হবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, অর্কদা তুমি কি আগেই জানতে যে মেজো জ্যাঠা জড়িত? অর্কদা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। না রে, ডায়েরির ওই গোলদাগটা আসলে একটা লোগো। মেজো জ্যাঠা থিয়েটার গ্রুপের পুরনো একটা লোগো। সে তোমাটা রক্ত দিয়ে এগিয়ে গিয়েছিল, যাতে আমি বুঝতে পারি ওর বিপদের উৎস কোথায়। বাড়ি ফেরার সময় অর্কদের দিকে তাকিয়ে আমার মনে হলো ও শুধু একজন গোয়েন্দা নয়, ও শ্রীতমাদির সেই অসম্পূর্ণ প্রেমের এক নিঃশব্দ প্রতিশোধক। শিয়ালদার সেই অদ্ভুত হাসিটা আসলে জেতার আনন্দ ছিল না, ছিল এক চরম সত্য খুঁজে পাওয়ার বিষাদ। পাড়ার মোড়ে পৌঁছে অর্কদা আমার দিকে তাকিয়ে বলল, কাল থেকে আর আমায় ওয়াটসন বলে ডাকতে হবে না, তুই এখন নিজেই অনেকটা বড় হয়ে গেছিস। অর্কদা চলে গেল ধীর পায়ে। বিকেলের দিকে যখন পাড়ায় পুলিশের সাইরেন বাজলো, আমি জানলার গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম। মেজো জ্যাঠাকে যখন হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পাড়ার লোক হাঁ করে দেখছিল, কেউ বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু আমি জানতাম এই সব কিছুর পেছনে রয়েছে একজনের তীক্ষ্ণ মস্তিষ্ক আর এক নৃত্যশিল্পীর শেষ আর্তনাদ। এরপর অর্কদাকে প্রায় 1 বছর খুঁজে পাওয়া যায়নি। শুধু পরের বছর শ্রীতমাদির পারলৌকিক কাজের দিন সকালে ওর দরজায় একটা গোলাপ ফুল পড়ে থাকতে দেখা গেছিল, সাথে ছিল একটা ছোট্ট চিরকুট। মৃত্যুর কিনারা হয়েছে সে তোমা, কিন্তু তুমি নেই। আর তার সাথে এখনো অধরা তোমার মৃত্যুর আসল রহস্য। চিরকুটটা উল্টে পাল্টে দেখতেই আমার চোখে পড়ল একদম নিচে ছোট্ট করে একটা ওষুধের দোকানের সংকেত আর একটা তারিখ, 12ই ডিসেম্বর। তারিখটা দেখা মাত্রই আমার মাথায় বজ্রপাত হলো। এই তো সেই দিন যেদিন অর্কদার বাড়ির নিচে সেই আয়ুর্বেদিক ক্লিনিক আর আয়ুর্যোগী স্টোরটা খুলেছিল। বিকেলে পড়ন্ত রোদে চিরকুটটা হাতে নিয়ে আমার পা কাঁপতে শুরু করলো। আমার মনে পড়ে গেল সেই স্যাঁতস্যাঁতে গন্ধটা যেটা অর্কদার ব্যালকনির পাশের ঘর থেকে আসছিল। অর্কদা বলেছিল ওটা র মেটেরিয়াল, কিন্তু কোনো ভেষজ উদ্ভিদের গন্ধ কি অতটা উগ্র আর পচানি ধরে হতে পারে? আমি আর দেরি না করে সাইকেল নিয়ে সোজা বাগবাজার থেকে হেদুয়ার দিকে রওনা দিলাম। অর্কদার বাড়ির সামনে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে এলো। নিচের আয়ুর্যোগী দোকানটা তখন আলোয় ঝলমল করছে, কিন্তু ওপরতলায় অর্কদার ঘর অন্ধকার। আমি কলিং বেল না টিপে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। সেই স্যাঁতস্যাঁতে গন্ধটা আজ আরও তীব্র, যেন সারা বাড়িতে কোনো মৃত পশুর দেহ পড়ছে। আমি সোজা সেই তালাবন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। পকেটে থাকা একটা সেফটি পিন আর ছোটবেলায় অর্কদার কাছে শেখা কৌশলে তালাটা খোলার চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর খট করে একটা শব্দ হলো। দরজা খুলতে যে দৃশ্য দেখলাম তাতে আমার অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসার জোগাড়। পুরো ঘরটা জুড়ে সারি সারি কাঁচের জার, আর তাতে অ্যালকোহলে ডুবিয়ে রাখা হরেক রকমের গাছগাছরা। কিন্তু ঘরের মাঝখানে একটা বড় কাঠের টেবিল, যেখানে বিছিয়ে রাখা আছে কয়েকটা নীল রঙের ফাইল। টর্চের আলো ফেলতেই দেখলাম সেগুলো ছিল শ্রীতমাদি সহ সেই 3 জন মহিলার মেডিকেল রিপোর্ট। ফাইলের ওপর বড় বড় করে লেখা অ্যারিস্টা টক্সিসিটি স্টাডি। হঠাৎ পেছন থেকে একটা শান্ত কিন্তু শীতল গলা ভেসে এলো। খুব কৌতূহল তোর, তাই না রে ওয়াটসন? আমি চমকে ফিরে তাকালাম। দরজায় অর্কদা দাঁড়িয়ে, হাতে একটা ইঞ্জেকশনের অ্যাম্পুল। ওর চোখের মনে দুটো আজ অস্বাভাবিক রকমের বড়। অর্কদা ধীর পায়ে ভেতরে ঢুকল। মেজো জ্যাঠা তো শুধু একটা ঘুঁটি ছিল রে অভিক। আসল খেলোয়াড় তো ছিল এই আয়ুর্বেদিক ক্লিনিকের আড়ালে থাকা এই সিন্ডিকেট। শ্রীতমার বাকি মেয়েরা ছিল ওদের গিনিপিগ। আয়ুর্বেদিক ওষুধের নামে ওরা আসলে প্রয়োগ করছিল অহিপেন আর বচ্ছনাভ মিশ্রিত এক শক্তিশালী বিষ। এই বিষের গুণ হলো এটি রক্তে মিশে গেলে হৃদযন্ত্রের গতি বাড়িয়ে দেয়,
কিন্তু ময়না তদন্তে সহজে ধরা পড়ে না। মেজো জ্যাঠা ওদের ডায়েট চার্টেই ভেষজ অর্ক মিশিয়ে দিত। আমি ঢোক গিলে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি এটা আগে পুলিশকে বলনি কেন? অর্কদা একটা অদ্ভুত ক্রুর হাসি দিল। বললে কি রিসার্চটা পূর্ণতা ভেতরে? দেখ অভিক, সে তোমার বডি যখন পাওয়া যায়, ওর নখের কোনায় বচ্ছনাভা ফুলের ঋণও লেগেছিল। এই ভেষজটি তখনই বিষ হয়ে ওঠে যখন একে ভুল পদ্ধতিতে শোধন করা হয়। আমি গত কয়েক মাস ধরে এই ল্যাবরেটরিতে বসে সেই শোধন প্রক্রিয়াটাই রিভার্স করে দেখছিলাম। আমি মেজোজাটাকে ধরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু অর্ঘ মজুমদার তো কেবল বিচার চায় না, সে বিজ্ঞানের শেষ সীমানাটাও দেখতে চায়। অর্কদা টেবিল থেকে একটা ডায়েরি তুলে নিল। সেটা শ্রীতমাদির সেই লাল ডায়েরি নয়, ওটা অর্কদার নিজের। সেখানে লেখা আছে এক ভয়াবহ ফর্মুলা। তার মানে 12ই ডিসেম্বর ক্লিনিকটা খোলার পর থেকেই অর্কদা ওদের সাথে হাত মিলিয়েছিল। মেজো জ্যাঠা যখন শ্রীতমাদির খাবারে বিষ মেশাতো, অর্কদা তা জানত। ও শ্রীতমাদিকে চাইলেই বাঁচাতে পারত, কিন্তু ও দেখতে চেয়েছিল এই স্লো পয়জন মানুষের শরীরে ঠিক কতদিনে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটায়। তুমি তুমি জানতে শ্রীতমাদি মারা যাবে, তাই না? আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। জ্ঞান তৃষ্ণা বড় ভয়ানক রে। শ্রীতমা মারা যাওয়ার আগে আমাকে ফোন করেছিল, আমি ধরিনি। আমি চেয়েছিলাম ডেটাটা কমপ্লিট হোক। দেখ, আজ আমার কাছে এমন এক আয়ুর্বেদিক ফর্মুলা আছে যা দিয়ে যে কাউকে হার্ট অ্যাটাক করানো সম্ভব। কোনো ফরেন্সিক রিপোর্ট তা ধরতে পারবে না। অর্কদার এই রূপটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। ওর কাছে রহস্যভেদ মানে শুধুমাত্র ন্যায় বিচার নয়, বরং সত্যের কঙ্কালটা বের করে আনা। মেজো জ্যাঠাকে ও ধরিয়ে দিয়েছে কেবল নিজের পথ পরিষ্কার করতে, যাতে ক্লিনিকের এই সিন্ডিকেটের সব ফর্মুলা ও একা দখল করতে পারে। আমি পেছন ফিরে দৌড় দিতে যাব, এমন সময় অর্কদা আমার কাঁধ খপ করে ধরল। কোথায় যাচ্ছিস? আজ কিছু খাবি না? আজ রাতে বরং তোকে একটা বিশেষ আরও খাইয়ে দেখবো তুই কতটা স্ট্রেস নিতে পারিস। অন্ধকার ঘরটা সেই ভেষজ পচা গন্ধে গুমোট হয়ে উঠল। অর্কদা, যাকে আমি আমার এনসাইক্লোপিডিয়া ভাবতাম, আজ সে নিজেই একটা বিষাক্ত ডায়েরির পাতায় পরিণত হয়েছে। হেদোয়ার সেই অভিজাত বাড়িতে এখন কেবল একজন পাগলাটে বিজ্ঞানের অট্টহাসি আর ভেষজ বিষের নীল ছায়া। আমি বুঝলাম, গোয়েন্দা গল্পের সমাপ্তি সবসময় সুখের হয় না। কিছু রহস্য মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারে। অর্কদার সে অতিমানবীয় শীতলতা দেখে আমার রক্ত হিম হয়ে গেছিল। তার হাতের ইঞ্জেকশনের অ্যাম্পুলটা ল্যাম্পের আলোয় নীলচে আবার ছড়াচ্ছিল। আমি বুঝতে পারলাম, অর্কদা আর সেই অর্কদা নেই যাকে আমি আইডল মানতাম। শোক এবং একাকিত্ব তার মেধাকে এক অন্ধকার গোলক ধাঁধায় ঠেলে দিয়েছে। অর্কদা যখন ইঞ্জেকশনটা সিরিঞ্জে ভরতে শুরু করলো, সেই সুযোগে আমি পায়ের কাছে পড়ে থাকা একটা ভারী পিতলের জাঁতি, যেটা ভেষজ কাটার জন্য রাখা হয়েছিল, তুলে সজোরে ওর পায়ে আছাড় মারলাম। আকস্মিক শব্দেও কিছুটা থতমত খেয়েই পিছিয়ে যেতেই আমি জানলা দিয়ে লাফ মেরে বাইরে ব্যালকনিতে চলে গেলাম। পেছনে অর্কদার সেই শান্ত গলা আবার শোনা গেল, পালাবি কোথায় অভিক? পৃথিবীটা খুব ছোট, আর আমার ফর্মুলা তার চেয়ে অনেক বেশি নিখুঁত। আমি একতলার সেই আয়ুর্যোগী দোকানের পেছনে পাঁচিল টপকে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলাম। সারা রাত আমি বাড়ি ফিরিনি। গঙ্গার ঘাটে বসে শুধু ভেবেছি, মানুষের মেধা যখন নৈতিকতা হারায় তখন সে কতটা ভয়ঙ্কর হতে পারে। পরের দিন ভোরে আমি সাহস করে স্থানীয় থানায় গিয়ে সব কথা খুলে বলি, কিন্তু পুলিশ যখন অর্কদার বাড়িতে হানা দিল, সেখানে কাউকেই পাওয়া গেল না। ওপরতলার সেই বন্ধ ঘরটা একেবারে ফাঁকা, শুধু মেঝের ওপর পড়েছিল শ্রীতমাদির সেই লাল ডায়েরিটা, যার শেষ পাতায় নীল কালিতে একটা নতুন লাইন যোগ করা হয়েছে। ওয়াটসন, পর্যবেক্ষণে আবেগ থাকা ভালো, কিন্তু সত্যের সন্ধানে আবেগ হলো বিষ। আমি চললাম নতুন কোনো ল্যাবরেটরির সন্ধানে। পুলিশের তদন্তে জানা গেল, নিচের আয়ুর্বেদিক ক্লিনিকটা আসলে একটা আন্তর্জাতিক ড্রাগ ট্রায়াল সিন্ডিকেটের অংশ ছিল।
তারা ভেষজ উৎপাদনের জন্য এমন কিছু ক্ষতিকারক অ্যালকালয়েড তৈরি করেছিল যা মানুষের নার্ভাস সিস্টেমকে ধ্বংস করে দেয়। অর্কদা তাদের ধরেই দিয়েছিল ঠিকই, কিন্তু তাদের সমস্ত রিসার্চ ডেটা নিজের জিম্মায় রেখে ও গা ঢাকা দিয়েছে। শ্রীতমাদি ছিল এই ট্রায়ালের প্রথম বলি। মেজু জ্যাঠা টাকার লোভে তাদের এই কাজে সাহায্য করতেন, আর অর্কদা, ও হয়তো শ্রীতমাদিকে ভালোবেসেছিল, কিন্তু তার সেই ভালোবাসা শেষ পর্যন্ত তার বৈজ্ঞানিক কৌতূহলের কাছে হেরে গিয়েছিল। আজ আরও 1 বছর কেটে গিয়েছে। আমি এখন কলেজের ছাত্র। আমার সেই পুরনো মোবাইল ফোনটা হঠাৎ একদিন বেজে উঠেছিল। কোনো নম্বর ছিল না স্ক্রিনে, শুধু একটা মেসেজ এসেছিল। হে দুয়ার সেই কণ্ঠস্বরটা বলিস না অভিক। খুব শীঘ্রই নতুন এক আবিষ্কার নিয়ে ফিরছি। অর্ক। আমি জানি অর্কদা কোথাও না কোথাও আছে, হয়তো কোনো নতুন নাম নিয়ে, কোনো নতুন শহরে, আবার কোনো রহস্যের জাল বুনছে। আর আমি আজও কোনো স্যাঁতস্যাঁতে গাছগাছালির গন্ধ পেলে শিউরে উঠি। সেই রটন্তী কালী পুজোর রাতে বাবা বলেছিলেন দুঃস্বপ্নের কালো ছায়া কাটবে, কিন্তু সেই ছায়া যে আমার জীবনের সমান্তরাল রেখা হয়ে যাবে তা কে জানতো। অর্কদা নিখোঁজ হবার পর কেটে গেছে আরও 2 বছর। আমি এখন স্কটিশ চার্চ কলেজে রসায়ন নিয়ে অনার্স পড়ছি। ভেবেছিলাম ল্যাবরেটরির টেস্ট টিউব আর ফর্মুলার ভিড়ে সেই বিভীষিকা মুছে যাবে, কিন্তু বাগবাজারের বাড়ির ল্যান্ডলাইনে আসা একটা উড়ো ফোন সব উলটপালট করে দিল। কিরে ওয়াটসন, অর্গানিক কেমিস্ট্রি কেমন লাগছে? জীবনটা কি শুধুই কার্বন হাইড্রোজেনের বন্ডিং, নাকি তার বাইরেও কিছু আছে? অর্কদা, আমি উত্তেজিত গলায় বললাম, তুমি কোথায় অর্কদা? পুলিশ তোমায় এখনো খুঁজছে। আর আমায় কেন ফোন করেছো? তুমি তো আমায় মারতে চেয়েছিলে, তুমি তো একটা খুনি। আরে বোকা, পুলিশ আমাকে খুঁজছে শ্রীতমার কেসে, কিন্তু তারা জানে না আমি এখন কোথায়। আর তোকে মারতে চাইলে কি মারতে পারতাম না? শুধুমাত্র ভয় দেখিয়ে তোকে এই কেস থেকে সরাতে চেয়েছিলাম। শোন, বেশি কথা বলার সময় নেই। সোজা চলায় বারুইপুরের কাছে সেই বিখ্যাত নীলকুঠির ধ্বংসাবশেষে। আজ অমাবস্যা, ঠিক রাত্রি 10টার সময় একা আসবি। সঙ্গে রাখবি তোর কলেজের সেই নতুন স্পেকট্রোফটোমিটারের রিডিং নোটটা। রাখছি। আমি অর্কদার এই ইঙ্গিত বুঝে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। বারুইপুরের সেই নির্জন নীলকুঠিতে যখন পৌঁছলাম, চারপাশ ঝিঝি পোকার ডাকে মুখর। ধ্বংসস্তূপের ভেতর থেকে একটা নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছে। ভেতরে ঢুকে দেখলাম অর্কদা বসে আছে, দাড়িগোঁফ ছাটা, চোখে একটা দামি চশমা, পরনে সাদা ল্যাব কোট। তার সামনে সাজানো রয়েছে অত্যাধুনিক সব কেমিক্যাল অ্যাপারেটাস। ও কোনো ভূমিকা না করেই বলল, শ্রীতমার শরীরে যে বিষটা ছিল তার উৎস শুধুমাত্র মেজো জ্যাঠা বা ওই ক্লিনিক ছিল না রে অভিক। উৎস ছিল আরো গভীরে। এই নীলকুঠির মাটির নিচে একটা বিশেষ ধরনের ফাঙ্গি জন্মায়, যার নাম সায়ানোমাইসিড। এই ছত্রাক থেকে নির্গত টক্সিনই ছিল সব অনিষ্টের মূল। আমি অবাক হয়ে বললাম, কিন্তু মেজুজাটা তাহলে কেন ধরা পড়ল? অর্কদা টেস্ট টিউবে একটা বেগুনি তরল নাড়াতে নাড়াতে বলল, ও ছিল কেবল ক্যারিয়ার। আসল মাথা হলো এক বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা এই নীলকুঠির জমিটা দখল করতে চায়। তারা এই ছত্রাক দিয়ে পাড়ায় পাড়ায় এক্সপেরিমেন্ট চালাচ্ছিল, যাতে এলাকাগুলো অভিশপ্ত তকমা পায় আর লোকে বাড়ি ছেড়ে পালায়। শ্রীতমা সহ বাকি 3 জনও ছিল ওদের গিনিপিগ মাত্র। অর্কদা হঠাৎ আমার হাতে একটা পেন ড্রাইভ গুঁজে দিল। এটা রাখ। এতে ওই কোম্পানির সব কুকীর্তির প্রমাণ আর সেই ছত্রাকে অ্যান্টিডোট তৈরির ফর্মুলা আছে। আমি জানি তুই ভাবছিস আমি কেন এটা করছি। অভিক, বিজ্ঞান কেবল সত্য খোঁজে না রে, বিজ্ঞান কখনো কখনো ভাবস্খলনও করে। সে তোমার মৃত্যুর দায় আমি এড়াতে পারি না। হঠাৎ বাইরে একটা গাড়ির শব্দ আর বুটের আওয়াজ পাওয়া গেল। ওরা এসে গেছে। তুই পেছনের সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যা। এই পেন ড্রাইভটা সোজা কোনো বড় নিউজ চ্যানেলকে দিবি। আমায় ধরার জন্য ওরা কুঠিটা উড়িয়ে দিতেও দ্বিধা করবে না। তুই পালা এখান থেকে, যা 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 যা। আমি বেরিয়ে আসার ঠিক কয়েক মিনিটের মাথায় নীলকুঠির ভেতর একটা প্রবল বিস্ফোরণ হলো। দাও দাও করে জ্বলে উঠলে আগুনের শিখা। আমি অন্ধকারের বুক চিরে দৌড়াতে লাগলাম। পরের দিন খবরের কাগজে বড় হেডলাইন হলো, বারুইপুরের বেআইনি ল্যাবে বিস্ফোরণ, আন্তর্জাতিক ড্রাগ চক্রের পর্দাফাঁস। শেষমেশ মেজেজাটার পর এবার সেই বড় কোম্পানির রাঘব বলরাও ধরা পড়ল, কিন্তু অর্কদার কোনো খোঁজ পাওয়া গেল না। সেই ধ্বংসস্তূপের ভেতরে কোনো মৃতদেহও পাওয়া যায়নি। কেবল নীলকুঠির সেই পোড়া ছাইয়ের মধ্যে পাওয়া গেছিল
একটা আধপোড়া ফটো, শ্রীতমাদির সঙ্গে অর্কদার সেই পুরনো হাসি মুখের ছবি। আমি আজও রসায়ন পড়ি, কিন্তু ল্যাবে নীল আগুনের শিখা দেখলে আমার মনে পড়ে যায় সেই রাতের নীলকুঠির কথা। অর্কদা কি সেই বিস্ফোরণেই শেষ হয়ে গেল, নাকি ও আজও কোনো নতুন ছদ্মবেশে পৃথিবীর অন্য কোনো প্রান্তে বিজ্ঞানের অন্ধকার পিঠটাকে আলোয় আনার লড়াই করছে? নীলকুঠির সেই বিস্ফোরণের পর 2 বছর কেটে গেছে। পেনড্রাইভের তথ্যে বড় বড় রাঘব বোয়ালরা শ্রীতমাদির খুনের দায়ে জেলে গেল ঠিকই, কিন্তু অর্কদার নিখোঁজ হওয়াটা আমার মনে একটা কাঁটার মতো বিচ্ছিল। কিন্তু নীলকুঠির ধ্বংসাবশেষে কোনো দেহাংশ মেলেনি, অথচ অর্কদার মতো বিচক্ষণ মানুষ অত সহজে প্রাণত্যাগ করবে সেটা বিশ্বাস করা কঠিন। এইভাবে 1 বছর কেটে গেল। ঘটনার মোড় ঘুরল আমার ইউনিভার্সিটির সায়েন্স ফেস্টিভ্যালে। বিদেশের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে একজন ডেলিগেট এসেছিলেন। তিনি কথা প্রসঙ্গে এমন একটি সিনথেটিক এনজাইমের কথা উল্লেখ করলেন যা মানুষের স্মৃতি পুনরুদ্ধারে সাহায্য করে। নামটা শোনা মাত্র আমার কান খাড়া হয়ে গেল। অর্কোজাইম। নামটার মধ্যে অর্ক মজুমদার যে স্বাক্ষর রেখে গিয়েছেন।